আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যারা আছো, আজকে হচ্ছে তোমাদের জন্য ফিজিক্সের একটু গাইডলাইন দিব যে এগুলা যারা হচ্ছে আমার ক্লাস করছো, মডেল টেস্টে যারা ক্লাস করছো তারা হচ্ছে এগুলো জানো। আমি তোমাদেরকে অলরেডি ক্লাসে বলছি যে কোন কোন চ্যাপ্টার এবং কোন কোন টপিক তুমি সিলেক্ট করবা। এর বাইরেও কিছু স্টুডেন্ট আছো যারা কয়েকজন হচ্ছে আমার আগের কিছু কোচিং সেন্টারে আমি পড়াইতাম, সেখান থেকে মেসেজ দিচ্ছ যে হচ্ছে একটু সাজেশন দিলে ভালো হয়। প্লাস আরও অনেক স্টুডেন্ট আসো আর কি, যারা সরাসরি মডেল টেস্টে ছিল না। হ্যাঁ, যারা মডেল টেস্টে ছিল তাদের এই ভিডিও দেখার দরকার নাই, ফোন রাখো, রেখে পড়াশোনা করো। সময় খুবই কম, আজকে হচ্ছে 31 তারিখ বা ধরো 1 তারিখ। হ্যাঁ, তাহলে আর তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু, সো আর মাত্র 26 দিন সময় আছে। এখন যারা মোটামুটি ধরো যে ভালো স্টুডেন্ট যারা, তাদের তো হচ্ছে অলরেডি তোমার সব কনফিডেন্স আছে এবং তোমার সিলেবাস শেষ, তো তোমার জন্য এই ভিডিও না। যাদের অবস্থা খুবই খারাপ, এখন পর্যন্ত তোমার প্রিপারেশন কমপ্লিট হয় নাই 100%, তুমি এখনও কনফিডেন্ট না যে পরীক্ষা আমি ভালো করতে পারবো, বাট তুমি চাচ্ছ যে তোমার রেজাল্টটা যেন ভালো হয়, ঠিক আছে, যাতে তুমি ভালো করো, তাদের জন্য কিছু কথাবার্তা আমি হচ্ছে এগুলা বলছি ক্লাসে, আবারও বলি যারা নতুন তাদের জন্য। খেয়াল করো, আমাদের ফিজিক্সে ভালো করা খুবই সহজ। ফিজিক্সের মধ্যে তোমার ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপারটা হচ্ছে তুলনামূলক ইজি। আবার বলতেছি, ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপার তুলনামূলক ইজি। বোঝার জন্য কঠিন, বাট হচ্ছে তোমার পরীক্ষায় স্কোরিংয়ের জন্য ইজি। স্কোরিং পেপার হচ্ছে সেকেন্ড পেপার, কারণ হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে ডিরেক্ট কোয়েশ্চন করে দেওয়া হয়, মানে এখানে এত বেশি মানে পেচগুস দেওয়ার মতো কিছু থাকে না। ডিরেক্ট উদ্দীপক থাকবে, ডিরেক্ট উদ্দীপক থেকে তুমি অ্যান্সার করবা। এখানে বিগত বছরের কোয়েশ্চেনগুলো রিপিট হবে, নতুন কোনো কোয়েশ্চেন করার স্কোপ তেমন একটা নাই। বাট ফার্স্ট পেপারে হিউজ স্কোপ আছে, অনেকগুলো ভেক্টর মেক্টর থেকে তোমাকে হচ্ছে, তারপর নিউটনীয় বলবিদ্যা, এগুলো থেকে অনেক পেঁচানোর সুযোগ আছে। সো আমার সাজেশন হচ্ছে, যারা এখন পর্যন্ত ফিজিক্সের প্রিপারেশন নিয়ে কনফিউজ আছো, তুমি সেকেন্ড পেপার থেকে শুরু করবা এবং সেকেন্ড পেপারে স্কোর তোলা খুবই ইজি, A+ পাওয়া খুবই ইজি, পানির মতো ইজি। মনে করো ফার্স্ট পেপারের তুলনায় 40% ইজি হচ্ছে সেকেন্ড পেপারে A+ তোলা। এখন খেয়াল করো, তোমার এখানে টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 3 4 5 6 7টা। 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে। এখন আমি তোমাকে বলে দিছি যে কোন কোন চ্যাপ্টার তুমি সিলেক্ট করবা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, যারা অলরেডি তুমি সিলেক্ট করে ফেলছো কী কী পড়বা তোমার স্ট্রেংথের ভিত্তিতে, যে আমি এটা ভালো পারি, এটা কম পারি, বা এটা একাডেমিকে আমার পড়া হয়েছে, এটা পড়া হয় নাই, তুমি তো অলরেডি সিলেক্ট করে ফেলছো যে তুমি কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করবা। আর যারা কনফিউশনে আছো, যারা এখনো বুঝতেছো না, তাদের জন্য বলতেছি, খেয়াল করো। আমার হিসাবে, তোমার জায়গায় আমি থাকলে আমি যে যে চ্যাপ্টার সিলেক্ট করতাম, আমি আমার কথা বলতেছি। তোমার এই যে শেষের দিকে যে 3টা চ্যাপ্টার আছে, 7 8 9, 7 8 9, এগুলা কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। তুমি 7 8 9 এই 3টা চ্যাপ্টার থেকে 3টা সিকিউ 100% কমন পাচ্ছ। এখান থেকে হচ্ছে তুমি 3টা সিকিউ কমন পাচ্ছ, এবং বাকিগুলার তুলনায় এগুলা হচ্ছে মনে করো যে একদম পানি চ্যাপ্টার, একেবারে ইজি। জাস্ট সূত্র মনে রাখলেই আনসার হয়ে যায়, এখানে কোনো ক্রিয়েটিভিটি খাটানোর কিছু নাই, কোনো উদ্দীপক পেঁচানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞানের ভিতরে কী কী টপিক আছে? 2টা টপিক আছে ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে। ব্যতিচার বা ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যেটা আছে সেটা পড়বা। ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যারা হচ্ছে মডেল টেস্টে ছিল, তাদেরকে হচ্ছে ওই যে একটা উদ্দীপক থেকে অনেকগুলো প্রশ্ন পড়াইছিলাম না, 10-12টা প্রশ্ন, ওইটা পড়ে গেলেই তুমি একটা সিকিউ কমন পাচ্ছ, তোমার আর কিছু পড়া লাগবে না। আর হচ্ছে ওই যে অপবর্তন, ব্যতিচার এবং অপবর্তন, এই 2টা টপিকের সিকিউ কোয়েশ্চেন তুমি সলভ করে যাবা। যারা ক্লাস করো নাই, তারা হচ্ছে মানে আমার ক্লাস করো নাই যারা, তাদের কথা বলতেছি যে তোমরা হচ্ছে তোমাদের কোনো ফ্রেন্ডের থেকে নোট নিয়ে নিবা, যে ভাইয়া হচ্ছে মডেল টেস্টে আমি কি পড়াইছিলাম, এখানে মডেল টেস্টে যে কোয়েশ্চেনগুলো সলভ করেছি তুমি শুধু ওগুলো দেখে যাবা। আর এমনিতেও যদি ক্লাস না করো তাতেও সমস্যা নেই, এখন ইউটিউবে অ্যাভেলেবল কন্টেন্ট আছে, বাট সময় তোমার নাই, কিন্তু তুমি এখন ভুলেও হচ্ছে আমি চ্যাপ্টার A to Z পুরোটা পড়ে যাবো পরীক্ষার আগে, ওই সব ডিসিশন নিও না ইউটিউব দেখে দেখে। যেখানে শর্টে পাওয়া যায়, ওয়ান শট ক্লাস তুমি দেখতে পারো, বাট মানে এমন কারো ক্লাস দেখিও না যেটার উপরে তোমার কনফিডেন্স নাই, ভরসা নাই, যে হয়তো কিছু বাদ দিয়ে পড়াচ্ছে, এরকম কিছু না। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো তাহলে আমি কি বললাম তোমাকে, ভৌত আলোক বিজ্ঞান থেকে 2টা জিনিস পড়বা, একটা হচ্ছে ব্যতিচার আর একটা হচ্ছে অপবর্তন। শেষ। ব্যতিচার অপবর্তন এই 2টা টপিক পড়ে যাও, তোমার একটা সিকিউ 10 মার্ক কনফার্ম, একটা সিকিউ কনফার্ম। ব্যতিচার থেকেই মেইনলি বেশি কোয়েশ্চেন আসে, চিত্র দিয়ে ম্যাথ আসে, আবার হচ্ছে বাংলা কথায় লিখে দেওয়া থাকে। এখানের মধ্যে আমি টাইপগুলো উল্লেখ করে দিচ্ছি। চিত্র থেকে
তোমাকে চিত্র দেওয়া থাকবে, 2টা স্লিট চিত্র দেওয়া থাকবে, সেখান থেকে ম্যাথ দিতে পারে। অথবা বাংলায় বলতে পারে যে নিচের পরীক্ষায় হচ্ছে তোমার পর্দার দূরত্ব এত, স্লিটের দূরত্ব এত, ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য এত, সাধারণত এরকমই হয়। আরেকটা নাম্বার টাইপ হচ্ছে 3 নাম্বার, যে যদি এই পরীক্ষাটা পানির নিচে নিয়ে করা হয় তাহলে কি কি পরিবর্তন হবে, এই 3টা টপিক তুমি দেখে যাও। ব্যতিচার থেকে এই 3টা জিনিস দেখে যাও। অপবর্তন কি হয়, ব্যতিচারের যে সূত্র অপবর্তনে তার উল্টা হয়, ব্যতিচারে উজ্জ্বলের জন্য যা হয়তো অপবর্তনে তার উল্টা হবে, সূত্রটা জাস্ট মনে রাখো তাহলেই হবে। আর হচ্ছে এই যে অপবর্তন থেকে অপবর্তন গ্রেটিং এর অঙ্ক দেখে যাবো, অপবর্তন গ্রেটিং। আর হচ্ছে এই দিক থেকে তোমার এগুলো এক লাইনের সূত্র, ওই যে a প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, অপবর্তন গ্রেটিং এর একটাই সূত্র আছে। আর ব্যতিচার থেকে হচ্ছে তুমি ব্যতিচারে যেসব সিকিউ তুমি দেখলেই বুঝতে পারবা, টেস্ট পেপার যদি তুমি খুলো একই টাইপের সিকিউ সবগুলা, তুমি জাস্ট সূত্রগুলো সুন্দর করে একটা কাগজে লিখবা, লিখে পড়ার টেবিলের সামনে লিখে রাখবা, ডেইলি একবার করে দেখবা যে সূত্রগুলো কি কি আছে। ওকে, তাহলে গেল ভৌত আলোক বিজ্ঞান থেকে তুমি শিওর একটা কোয়েশ্চেন পাচ্ছ। সো এইটা কোনোভাবেই তুমি বাদ দিবা না, এটা কোনোভাবেই বাদ দিবা না, এটা কনফার্ম, ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না। আধুনিক পদার্থবিজ্ঞান, এই 3টাতেই সেম ট্রিপল স্টার দিচ্ছি আমি। আধুনিক পদার্থবিজ্ঞান 2টা টপিক আছে, একটা হচ্ছে আপেক্ষিকতা আর একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই 2টা থেকেই কোয়েশ্চেন আসবে, এই 2টার বাইরে কখনোই কোনো বোর্ডে কোয়েশ্চেন আসে নাই। সো তুমি হচ্ছে এটা তোমার জন্য কনফার্ম, তুমি আগে থেকে জানো যে পরীক্ষায় কী আসতেছে। তুমি যখন এই সিকিউগুলো সলভ করবা তখন তোমার কনফিডেন্স অনেক হাই হয়ে যাবে। এটার উপরে হচ্ছে সম্ভবত আমার একটা শিট মনে হয় দিয়েছিলাম গ্রুপে, ওটা খুঁজে দেখিও, আমি আবার লিঙ্ক দিয়ে দিব না। আধুনিক পদার্থবিজ্ঞানের তোমার কি কি, ওই যে এল ইকুয়াল টু এল নট রুট ওভার, এম ইকুয়াল টু এম নট, আর টি ইকুয়াল টু টি নট, এই 3টা সূত্র থেকে ম্যাথ আসবে। তারপরে বলবে যে মা হচ্ছে সন্তানকে রেখে বিশ্বভ্রমণে চলে গেছে, 2 যমজ ভাই একজন আরেকজনকে রেখে চলে গেছে, বা হচ্ছে এক বন্ধু আরেক বন্ধুকে রেখে চলে গেছে, অমুকতম জন্মবার্ষিকীতে আসবে। অথবা আরেকটা ম্যাথ আছে হচ্ছে ওই যে কচ্ছপের ম্যাথ, কচ্ছপটা জীবিত পৌঁছাতে পারবে কিনা, এই টাইপের ম্যাথ। আর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে মডেল টেস্টে আমি একদম ভালো করে পড়াই দিছি, আমি যা পড়াইছি এর বাইরে কিছু পড়া লাগবে না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, যদি সিলেট বোর্ডে তোমাকে আটকাইতে না চায় আর কি। সিলেট বোর্ডে মাঝে মাঝে ওলট পালট করে ফেলে, আমি এই সব বোর্ডের জন্যই বলতেছি, বাইরের কেউ থাকলেও সবার জন্য, মোটামুটি ওভারঅল সব বোর্ডের জন্য। যাই হোক, যদি এক্সেপশনাল কোশ্চেন আসে তাইলে তো বলা যায় না, বাট এই 3টা থেকে 3টা কোশ্চেন তুমি পাচ্ছ কনফার্ম। এবং এগুলা থেকে খুব বেশি মানে উলট পালট করার কোনো সুযোগ নেই, সরাসরি প্রশ্ন করে আর কি। যাই হোক, তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কী কী বললাম আমি, হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে তোমার আপেক্ষিকতা থেকে ওই যে টি ইকুয়াল টু টি নট, এল ইকুয়াল টু এল নট, এম ইকুয়াল টু এম নট, এই 3টা রিলেটেড যে ফর্মুলা, আমি একটু লিখে দিই এখানে। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তুমি হচ্ছে আপেক্ষিকতা পড়বা। আপেক্ষিকতা হচ্ছে এল টি এম এর সূত্র প্লাস শক্তি রিলেটেড যে সূত্র আছে গতিশক্তি, এটা থেকে সিকিউ কোয়েশ্চেন আসে। যে একটা এগুলো ক্লাসে পড়াইছি আমি, আইনস্টাইনীয় গতিশক্তি এবং হচ্ছে তোমার নিউটনীয় গতিশক্তি, অথবা আইনস্টাইনীয় গতিশক্তি এবং ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান অনুযায়ী গতিশক্তির মধ্যে তুলনা করতে বলবে, ঠিক আছে। তো গতিশক্তি রিলেটেড এই জিনিসটা দেখবা, এই 3টা রিলেটেড যত সূত্র আছে সেগুলো দেখবা। ওই যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল একটা মাঠের উপর দিয়ে যাচ্ছে, দৈর্ঘ্য বরাবর গেলে কি হবে। তারপরে হচ্ছে তোমার ঘনত্বের একটা ম্যাথ আছে, সিকিউ আসছে বিগত বছরে, সেটাও দেখবা। তাহলে এলটিএম রিলেটেড তুমি অঙ্ক দেখবা, গতিশক্তি রিলেটেড অঙ্ক দেখবা, প্লাস হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, শেষ। এই 3টা জিনিস তুমি পড়ে যাও এখান থেকে, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই এবং তুমি এখান থেকে 100% আনসার করতে পারবা যদি জাস্ট তুমি সিকিউগুলো দেখে যাও। কোনো কিছু বোঝার দরকার নেই, কিছু করার দরকার নেই, জাস্ট তুমি এলটিএম এর পরিচয়গুলো জেনে যাবে। এগুলো আমি ক্লাসে বলছি। এইটা এলটিএম এর পরিচয় নিয়ে হচ্ছে ইউটিউবে একটা ক্লাস দেওয়া আছে, বা এই আমার ফেসবুক গ্রুপেও দেওয়া আছে। যদি তোমার ক্লিয়ার না থাকে যে এলটিএম বুঝবো কীভাবে, কোনটা নট ছাড়া, তাহলে দেখে নিও। ওকে, তাহলে এই 2টা থেকে তুমি 2টা কোয়েশ্চন পারবা 100%, এটা আনসার করতেই হবে, আবার বলতেছি আনসার করতেই হবে এটার, এই 2টা থেকে। তারপরে আসো পরমাণু মডেল প্লাস নিউক্লিয়ার ফিজিক্স। পরমাণু মডেল থেকে হচ্ছে তুমি কি কি পড়বা, পরমাণু মডেল থেকে হচ্ছে ওই যে সূত্র আছে না, ব্যাসার্ধের সূত্র, ব্যাসার্ধের সূত্র, বিশেষ করে শক্তির সূত্র, এই 2টা সূত্র মুখস্থ রাখবা। ব্যাসার্ধের সূত্র, শক্তির সূত্র, যে আর এন এর সূত্র, আরেকটা হচ্ছে ইএন এর সূত্র, 2টা সূত্র মুখস্থ। এগুলো থেকে মডেল থেকে খুব কম আসে, বাট হচ্ছে তুমি এই 2টা সূত্র জেনে যাও। এবং হচ্ছে তোমার মানে মডেল থেকে 1-2টা ম্যাথ দেখে যাও, সবগুলা সিমিলার টাইপেরই ম্যাথ হয়। যে হচ্ছে তোমার কি বলে, হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করা যাবে কিনা, বা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে, এই জিনিসগুলো। তো এটা তুমি পারবা, ঠিক আছে। জাস্ট ওই যে 2টা সূত্র, এটা তেমন ইম্পর্টেন্ট না। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিজিক্স থেকে, তেজস্ক্রিয়তার অংশ থেকে। তেজস্ক্রিয়তার অঙ্ক থেকে কি আসবে, তেজস্ক্রিয়তার অঙ্ক থেকে এগেইন এটাও আমি খুব ভালো করে মডেল টেস্টে পড়াইছি, এটা নোট কালেক্ট করে ফেলো যদি তোমার কাছে, তুমি ক্লাস করে না থাকো,
বা হচ্ছে এর আগে এই চ্যাপ্টার না পড়ে থাকো, খুবই সহজ, তোমার আধা ঘন্টা সময় লাগবে এই চ্যাপ্টার শেষ করতে, আধা ঘন্টা সময় লাগবে জাস্ট যদি তুমি নোট ফলো করো। এটা নিউক্লিয়ার ফিজিক্সের জন্য হচ্ছে ওই যে আমি একটা উদ্দীপক লিখে দিয়েছিলাম এক লাইন দিয়ে, সেখান থেকে 10-12টা প্রশ্ন দিয়েছিলাম একবারে গ্রাফ সহ, ওইটা জাস্ট পড়ে যাও, 100% কমন আসবে এখান থেকে। তাহলে নিউক্লিয়ার ফিজিক্স থেকে তোমার কি লাগবে, যে গড় আয়ু, তারপরে হচ্ছে গিয়ে তোমার টি হাফ লাগবে, ল্যামডা লাগবে, ওইসব সূত্র, তারপরে হচ্ছে যে লন এন বাই এন নট দিয়ে যে মানে যে সূত্রটা আছে সেটা দিয়ে যে আমরা অঙ্ক করি সেটা একটু দেখবা, গ্রাফ দেখবা। তাহলে তুমি এই তিনটা থেকে খুবই সহজ চ্যাপ্টার, সরাসরি সূত্র বসাইলে অঙ্ক হয়ে যায়, কোনো ব্রেনে প্রেশার দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না। এই তিনটা টপিক বা এই তিনটা চ্যাপ্টার, টপিকগুলো আমি বলে দিছি, এই তিনটা চ্যাপ্টার মাস্ট পড়তে হবে, এই তিনটা চ্যাপ্টার মাস্ট পড়তে হবে। এগুলো কোনো অবস্থায় এটা মিস করা যাবে না। সেকেন্ড পেপার পরীক্ষার হলে আগে গিয়ে দেখবা প্রশ্ন উল্টায় যে 7, 8, 9 চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে, তারপরে বাকিগুলো দেখবা। তাহলে এই তিনটা তুমি আনসার করতেছো কনফার্ম, এই তিনটা তুমি আনসার করতেছো কনফার্ম। ওকে, গেল। সেমিকন্ডাক্টরটা অ্যাভয়েড করার চেষ্টা করবা, কারণ হচ্ছে এখানে পেঁচানোর অনেক সুযোগ আছে। যদি তুমি বেসিক সহ ভালো করে পড়ে না থাকো তাহলে সেমিকন্ডাক্টর আমি বলবো যে তুমি অ্যাভয়েড করো, সেমিকন্ডাক্টর অ্যাভয়েড করো। বাট আমি একটু পরে বলবো সেমিকন্ডাক্টর নিয়ে। তাহলে এই তিনটা তুমি পরে গেলা, তোমার 3টা সিকিউ হইলো, আর লাগে কয়টা তোমার, আর লাগে 2টা। 2টার জন্য আমি তোমাকে বলবো স্থির তড়িৎটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, স্থির তড়িৎটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা চ্যাপ্টার। স্থির তড়িৎ এবং তাপগতিবিদ্যা থেকে 2টা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে। এগুলো সাধারণত আসলে যে এখানে টোটাল চ্যাপ্টার আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা না, তো 7টা থেকে 8টা কোয়েশ্চেন তো করতে হবে, সবগুলো চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসবে, যে কোনো একটা থেকে রিপিট হয়। তো চলতড়িৎ থেকে রিপিট হইতে পারে, অথবা এই 2টার মাঝখান থেকে যে কোনো একটা চ্যাপ্টারে রিপিট হবে, উপরের 3টা থেকে যে কোনো একটা চ্যাপ্টার রিপিট হবে। এখন খেয়াল করো, তাহলে তুমি হচ্ছে তাপগতিবিদ্যা থেকে মানে তাপগতিবিদ্যা এবং স্থির তড়িৎ যদি তুমি পড়ে যাও তাহলে আর তোমার কিচ্ছু চিন্তা করা লাগবে না। তাপগতিবিদ্যা এবং হচ্ছে তুমি স্থির তড়িৎ পড়ে যাও, তাহলে এখান থেকে পাইলা 3টা, এখান থেকে 2টা, হইলো 5টা, ভাগ্য ভালো থাকলে 6টাও পেয়ে যাইতে পারো এই চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ে যাও। এর আগে যদি তোমার অন্য কোনো চ্যাপ্টার প্রিপারেশন না থাকে তাহলে এই 3টা মাস্ট, তোমার প্রিপারেশন থাকুক আর না থাকুক এই 3টা তুমি বাদ দিতে পারবা না। আর এই হইলো এখান থেকে 2টা। তাপগতিবিদ্যা থেকে তুমি কি দেখবা, তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে, বিশেষ করে আমি ক্লাসে হচ্ছে ওই যে একটা চার্ট লিখে দিয়েছিলাম না, তোমাদের বিশাল একটা চার্ট লিখে দিয়েছিলাম সব কলাম করে, চেনার উপায়, কোন প্রক্রিয়া কি হবে, কোন প্রক্রিয়ার সূত্রগুলো কি, কৃতকাজের সূত্র কি। বিশেষ করে আমি তোমাকে বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, কৃতকাজ এবং গতির সমীকরণ, কৃতকাজ এবং সমীকরণ রিলেটেড যত অঙ্ক আছে সবগুলা দেখে যাবা। তাপগতিবিদ্যা থেকে বলতেছি রুদ্ধতাপীয় সমষ্ণ, রুদ্ধতাপীয় সমষ্ণ এই 2টার কৃতকাজ এবং গতির সমীকরণ, এই যে গামা রিলেটেড যেটা আছে এটা দেখে যাবা। তারপরে হচ্ছে তুমি কি কার্ণচক্র, কার্ণ ইঞ্জিন, কার্ণচক্র, কার্ণ ইঞ্জিন। তাপগতিবিদ্যা থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি কার্ণচক্র, ভালো করে পড়ে যাবা। কার্ণচক্রের মধ্যে কোন স্টেপে কৃত কাজ কত, এখান থেকে T1 দেওয়া থাকলে T2 কীভাবে বের করতে হয়, এগুলো আমি মডেল টেস্টে খুব ভালোভাবে পড়াইছি। ওই যে একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন লিখে দিয়েছিলাম না, ওই উদ্দীপকটা, ওই একটা প্রশ্ন পড়লেই হবে। কার্ণচক্র, তার সাথে হচ্ছে তোমাকে যেটা পড়তে হবে যে কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা, ঠিক আছে, কর্মদক্ষতার ম্যাথ। কার্ণচক্র এবং কর্মদক্ষতা থেকে একটা কোয়েশ্চেন আসবেই, খুবই ইম্পর্টেন্ট, 85% সম্ভাবনা আছে যে এই 2টা টপিক থেকে একটা কোয়েশ্চেন তোমার হচ্ছে আসবে আর কি। কার্ণচক্র এবং গেল কি কর্মদক্ষতা, প্লাস ছোট্ট আরেকটা টপিক হচ্ছে এন্ট্রপি। সাধারণত কোয়েশ্চেন আসে না, বাট আসলে পুরো একটা সিকিউ আসবে এবং তুমি খুব সহজে, এটা খুবই ছোট, এটা হচ্ছে ইউটিউবে এটার উপর আমার ক্লাস দেওয়া আছে, এন্ট্রপি আমার চ্যানেলে গেলেই খুঁজলেই তুমি পেয়ে যাবা, এটার উপরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেখা আছে। জাস্ট তুমি ভিডিওটা দেখলে পুরো এন্ট্রপি থেকে কোনো কোশ্চেন, এমন কোনো কোশ্চেন করে তোমার আটকানো যাবে না। ওকে, তাহলে আমি চেষ্টা করব হচ্ছে এর মধ্যে কার্ণচক্র এবং এই কর্মদক্ষতা, এই 2টা হচ্ছে তোমাকে খুবই শর্টে যে যে সিকিউ প্রশ্ন আসে সেগুলা তোমাকে ক্লিয়ার করে দেওয়ার, দেখি আমি চেষ্টা করবো আলাদা করে একটা ভিডিও বানানোর। যাই হোক, তাহলে এই 3টা টপিক তুমি এখান থেকে পড়ে যাও। এবং আর কি পড়বা, রুদ্ধতাপীয় প্লাস সমষ্ণ, রুদ্ধ আর সমষ্ণ রিলেটেড কৃতকাজ, রুদ্ধ সমষ্ণ রিলেটেড কৃতকাজ এবং সমীকরণ, কৃতকাজ এবং সমীকরণ, এই টপিকগুলো তুমি পড়ে যাবে এখান থেকে তাপগতিবিদ্যা থেকে, ঠিক আছে, তাপগতিবিদ্যা থেকে পড়ে যাও। আবার বলতেছি এই 3টার কোনোটা বাদ দেওয়া যাবে না। এখান থেকে যদি তুমি মনে করো যে আমি তাপগতিবিদ্যা পড়বো না তাহলে তুমি বাদ দিতে পারো, সমস্যা নাই। স্থির তড়িৎ থেকে, স্থির তড়িৎ থেকে কি কি আসে, স্থির তড়িৎ থেকে তোমার বিভব প্রাবল্য, বিভব প্রাবল্য, ত্রিভুজ শেপের চিত্র থেকে যেসব ম্যাথ আসে, চতুর্ভুজ শেপের চিত্র থেকে যেসব ম্যাথ আসে, ওই 2টা থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে, হয় ত্রিভুজ শেপ দিবে অথবা চতুর্ভুজ শেপ দিবে, এখান থেকে প্রশ্ন আসবে। কি কি পড়বা তুমি,
তড়িৎ প্রাবল্য, ওই যে তড়িৎ প্রাবল্য, তারপরে হচ্ছে বিভব, তারপর হচ্ছে ক্যাপাসিটর। তড়িৎ প্রাবল্য, বিভব, ক্যাপাসিটর, তড়িৎ প্রাবল্য, বিভব, ক্যাপাসিটর। ক্যাপাসিটর সিরিজে থাকলে কি হয়, সমান্তরাল থাকলে কি হয়। ক্যাপাসিটরের ধারকত্বের যে ফর্মুলা আছে, দূরত্ব অর্ধেক করা হলে, তারপরে হচ্ছে ভিতরে যদি ডাইলেকট্রিক পদার্থ দেওয়া হয় তাহলে কি হবে, মাঝে যদি একটা ধাতব পাত রেখে দেওয়া হয় তাহলে কি হবে, যদি কাগজ দিয়ে পূর্ণ করে দেওয়া হয় তাহলে কি হবে, পানির নিচে নিয়ে গেলে ক্যাপাসিটরের ধারকত্ব কি হবে, এইসব জিনিস। ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ থেকে তুমি কি দেখবা, স্থির তড়িৎ থেকে হচ্ছে তুমি দেখবা, আমি কি লিখে দিব, আচ্ছা, স্থির তড়িৎ থেকে হচ্ছে তুমি দেখবা ত্রিভুজ এবং চতুর্ভুজ রিলেটেড যেসব ম্যাথ আছে সেগুলা থেকে তড়িৎ প্রাবল্যের ম্যাথ দেখবা, বিভবের ম্যাথ দেখবা। তড়িৎ প্রাবল্য, বিভব এবং আরেকটা টাইপের ম্যাথ, এগুলো রিলেটেডই। সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের মতো চিত্র দেওয়া থাকবে, একটা কর্নার, উপরের কর্নারে একটা বস্তু রাখা হয়েছে, সেটা শূন্যে বা সমান থাকবে কিনা, অথবা একটা বর্গক্ষেত্র দেওয়া থাকবে, বর্গক্ষেত্রের কেন্দ্রে কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকতে পারবে কিনা, মানে ভাসমান থাকবে কিনা। তাহলে ভাসমান থাকবে কিনা এই টাইপের দুইটা সিকিউ মনে হয় আছে, দুইটা সিকিউ সলভ করে যাবা টেস্ট পেপার দেখে। আচ্ছা, গেল এটা। তারপরে এখান থেকে ধারকত্ব রিলেটেড বা ধারক রিলেটেড যা যা আছে, ধারক রিলেটেড যা যা আছে সব তুমি দেখে যাইবা। আরেকটা জিনিস একটু দেখে যাবা, সেটা হচ্ছে গোলক রিলেটেড। গোলক রিলেটেড এটা হচ্ছে তোমাদের সুবিধা হচ্ছে, এটার ওয়ান শট ক্লাস হচ্ছে আমি দিয়ে রাখছি, স্থির তড়িতের ইউটিউবে দেওয়া আছে। এটা সম্ভবত 24 না 23 ব্যাচের জন্য করছিলাম। তো স্থির তড়িতের এই ওয়ান শট ক্লাসটা তুমি দেখে যাও, ইউটিউবে দেওয়া আছে। যদি আগে পড়া না থাকে, আগে পড়া থাকলে অবশ্যই দেখার দরকার নেই, দেখে ক্লাসটা দেখে তুমি হচ্ছে ইয়ে করা শুরু করো, ওই যে কী বলে, টেস্ট পেপার সলভ করা শুরু করো। টেস্ট পেপার সলভ না করলে তোমার কনফিডেন্স আসবে না এবং তুমি পরীক্ষায় পারবা না। ওকে, তাহলে আমি তোমাকে আবার বলি, এই তিনটা থেকে তুমি তিনটা আনসার করছো। এই দুইটা চ্যাপ্টার থেকে যদি পারো দুইটা পড়বা, না পারলে একটা পড়বা। স্থির তড়িৎ বাদ দেওয়া যাবে না, স্থির তড়িৎ অবশ্যই পড়বা, এটা থেকে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন হয়। তাহলে তিনটা গেল, একটা গেল, চারটা। এখন বাকি যে দুইটা থাকে, এইগুলা পড়ার পরে যদি তুমি সময় পাও, তাহলে আমি তোমাকে কি বলবো, তাহলে তুমি চলতড়িৎ থেকে সিলেক্টেড কিছু টপিক পড়ে যাও। যেমন ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে কারশফের সূত্র নিয়ে ঝামেলা, কারশফের সূত্র তুমি বাদ দাও, কারশফের সূত্র পড়ার দরকার নাই। চলতড়িৎ থেকে তুমি হচ্ছে সিম্পল সিম্পল সার্কিট, বোর্ড পরীক্ষায় কিন্তু এত কঠিন সার্কিট দেয় না। তুমি ফার্স্টে চলতড়িতের মধ্যে দেখবা যে সার্কিট যদি তোমার পরিচিত মনে হয় তাহলে তুমি অ্যান্সার করবা, সার্কিট অপরিচিত মনে হলে স্কিপ করবা, কারণ তোমার কাছে বাকি অপশন আছে আরও। ঠিক আছে, বাকি অপশন আছে। তো চলতড়িৎ থেকে তুমি কি পড়বা, চলতড়িৎ থেকে হচ্ছে তুমি হুইটস্টোন ব্রিজ রিলেটেড, ওই যে শ্রেণীতে যুক্ত করতে হয়, মানে চতুর্থ বাহুতে কী ব্যবস্থা নিলে বৃষ্টির সাম্যাবস্থা থাকবে, এটা রিলেটেড ম্যাথ আমি ক্লাসে একেবারে ভাজা ভাজা করে ফেলছি। যদি তুমি ক্লাস করে থাকো তাহলে এগুলোতে কোনো ঝামেলা হবে না। হুইটস্টোন ব্রিজ রিলেটেড ম্যাথ করবা। তারপরে হচ্ছে হুইটস্টোন ব্রিজের পাশাপাশি বিদ্যুৎ বিল, হুইটস্টোন ব্রিজ আর হচ্ছে বিদ্যুৎ বিল, NPT/1000, NPT/1000 ইউনিটের যে ফর্মুলা, W=NPT/1000, এটা থেকে বিদ্যুৎ বিলের হিসাব। তাহলে বিদ্যুৎ বিল গেল, আর হচ্ছে হুইটস্টোন ব্রিজ রিলেটেড যা যা আছে সেগুলো। আর ওহমের সূত্র থেকে হচ্ছে ওই যে তুল্যরোধ সমান্তরালে থাকলে কী হয়, শ্রেণীতে থাকলে কী হয়, 9-10-এ যেগুলো পরে আসছো ওগুলো থেকে ওহমের সূত্রের ভিত্তিতে যদি তোমাকে মোট কারেন্ট বের করতে বলে, মোট তুল্যরোধ বের করতে বলে, যাতে তুমি এইগুলা পারো। এর বাইরে যদি তোমাকে কারশফের সূত্র ব্যবহার করে একটা জটিল সার্কিট দিয়ে দিচ্ছে, তুমি পারতেছো না, বাদ দিবা, পড়ার দরকার নাই যদি আগের পড়া না থাকে। তাহলে কারশফের সূত্র বাদ দিবা, শুধু তুমি কী পড়বা, শুধু তুমি পড়বা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, তারপরে হচ্ছে আর কি পড়বা, হ্যাঁ বিদ্যুৎ বিল, হুইটস্টোন ব্রিজ পড়বা, বিদ্যুৎ বিল পড়বা, ওহমের সূত্র দিয়ে যেসব ম্যাথ আছে সেগুলো করবা, গেল তিনটা। সার্কিট যদি বেশি কঠিন লাগে, তোমার কাছে বুঝতে সমস্যা হয়, বাদ দিবা। ঠিক আছে, চলতড়িতে কনফিডেন্স যদি না থাকে, সময় লাগে অনেক, সো এই কারণে বাদ দিতে পারো, সমস্যা নাই। তাহলে এই তিনটা কি বললাম, হুইটস্টোন ব্রিজ, তারপরে হচ্ছে গিয়ে তোমার আরও কিছু ম্যাথ আছে, শান্টের ম্যাথ, ওই যে কত গুণ বেশি কারেন্ট যাওয়ার জন্য আমার কি ব্যবস্থা নিতে হবে, শান্ট, হুইটস্টোন ব্রিজ, শান্ট, ওহমের সূত্র, বিদ্যুৎ বিল, হুইটস্টোন ব্রিজ, শান্ট, ওহমের সূত্র, বিদ্যুৎ বিল, এই চারটা টপিক তুমি পড়ে যাও চলতড়িৎ থেকে। ওকে, কিরচফের সূত্র বাদ দাও। এখন আসো, তাইলে মোটামুটি সব বলে দিছি, তুমি কি কি পড়বা। এই তিনটা থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যা আছে সব পড়তে হবে। স্থির তড়িৎ থেকে এই যে তিনটা টপিক বললাম, এই তিনটা টপিক পড়ে যাবা। তাপগতিবিদ্যা থেকে এই দুইটা টপিক বাদ দেওয়া যাবে না, এই দুইটা টপিক পড়ে যাও। যদি তাপগতিবিদ্যা বাদ দিতে চাও পুরো চ্যাপ্টার, তাহলে বাদ দিতে পারো, বাট আমি বলবো পড়ে যাও। এরপরে আসো, বাকি থাকে কি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর থেকে ট্রানজিস্টরের যে ইকুয়েশন আছে, I=IB+IC, এটা রিলেটেড ম্যাথ। এবং হচ্ছে গেট ট্রানজিস্টরের, যদি সেমিকন্ডাক্টর তুমি বের করবে, বের করে তুমি দেখো যে ট্রানজিস্টরের অঙ্ক দিছে, মানে ওই যে I=α β বের করার কথা বলছে, তাহলে তুমি সলভ করে দিবা। কিন্তু যদি তুমি দেখো যে ব্যাখ্যামূলক কোনো কিছু জানতে চাইছে, তাহলে অ্যাভয়েড করবা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, ব্যাখ্যামূলক কেন অ্যাভয়েড করবা, প্রথম কথা হলো যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে ব্যাখ্যা তুমি লিখতে পারবা না। 2 নম্বর কথা হলো যে ব্যাখ্যা যদি তুমি হচ্ছে বানায় লেখার চেষ্টা করো, উল্টাপাল্টা যদি লিখো, তাহলে টিচারের কাছে তোমার ইমপ্রেশন খারাপ হবে। ফলে তোমার উপরের যে প্রশ্নগুলা, ওগুলারতে হচ্ছে মার্কিংটা
কম আসার সম্ভাবনা থাকে। যে তুমি একটা জিনিস পারতেছো না সেটা সমস্যা নাই, কিন্তু যদি তুমি উল্টাপাল্টা দিয়ে রিফিল করার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো আনসারটাকে, তাহলে কিন্তু সমস্যা, নেগেটিভ ইমপ্রেশন পড়ে। এই কারণে ব্যাখ্যামূলক প্রশ্ন এখান থেকে যদি আসে তাহলে অ্যাভয়েড করা ভালো। তুমি কি আসলে অ্যান্সার করবা, যে যদি ট্রানজিস্টরে ইকুয়েশন দেওয়া থাকে আইই আইবি আইসি, ওখান থেকে যে কোনো একটা বের করতে বলে অথবা আলফা বিটা বের করতে বলে, তাহলে তুমি অ্যান্সার করবা। আর হচ্ছে কি গেট রিলেটেড, যারা আইসিটি ভালো পারো তারা হচ্ছে গেট রিলেটেড যেসব জিনিস, মাঝে মাঝে বাইনারি কনভার্সন দিয়ে দেয়, এটা থেকে ওইটা কনভার্সন দিয়ে দেয়, গেট রিলেটেড যেসব প্রশ্ন আছে সেগুলো যদি তুমি পারো তাহলে আনসার করবা, যদি তোমার আইসিটিতে ভালো দক্ষতা থাকে। তা না হলে এই সেমিকন্ডাক্টর বাদ দিবা। ট্রানজিস্টরের যে ম্যাথ আছে, আর আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে এমপ্লিফায়ার সার্কিট, যে তোমাকে প্রশ্ন করে এমপ্লিফায়ার সার্কিট, যে এতগুণ বিবর্ধিত করা সম্ভব কিনা, এতগুণ বিবর্ধিত ভোল্টেজ পাওয়া সম্ভব কিনা, এটাও ম্যাথ দিয়ে প্রুফ করা যায়। যদি তুমি আগে পড়ে থাকো তাহলে তো ভালো, না পড়া থাকলে সেমিকন্ডাক্টর বাদ দিবা, তুমি উপরের এইগুলা থেকে অ্যান্সার করো। তাহলে আমি ফাইনাল তোমাকে বলে দিচ্ছি, এই তিনটা থেকে তিনটা কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতেছো, চলতরিৎ থেকে একটা, তাই টোটাল তোমার 4টা হয়ে গেল। 4টা কোয়েশ্চেন তুমি পেয়ে গেছো। আরেকটা হচ্ছে চলতরিতের এদিক থেকে অ্যান্সার করবা অথবা তাপগতিবিদ্যার এদিক থেকে অ্যান্সার করবা। সেফ হইল কারণচক্র, কর্মদক্ষতা, এন্ট্রপি, এই 3টা টপিক তুমি পড়ে যাও। ঠিক আছে, আমি চেষ্টা করব এটার উপর একটা ভিডিও দেওয়ার, তাপগতিবিদ্যার উপর একটা ওয়ান শট ভিডিও বানানোর চেষ্টা করবো আজকালকের মধ্যে, ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে, তাহলে এই গেল তোমার সেকেন্ড পেপারের প্রিপারেশন। আবার বলতেছি, এই 3টা থেকে 3টা সলিড কোয়েশ্চেন পাচ্ছ, সিট তৈরি থেকে আরেকটা পাচ্ছ, টোটাল 4টা কোয়েশ্চেন পরীক্ষা যাওয়ার আগে মনে করো কোয়েশ্চেন আউট হয়ে গেছে, তুমি 4টা কোয়েশ্চেন পাচ্ছ। এবং এগুলা থেকে পেঁচানোর কিছু নাই, বিগত বছরে সিকিউ সলভ করো, কাজ হয়ে যাবে। তাহলে সেকেন্ড পেপারে কিন্তু আমি আবার বলতেছি A+ পাওয়া তুলনামূলক ইজি। ওকে, অনেক সময় হয়ে গেছে, তাহলে এই দিক গেল। ফার্স্টে যারা এখনও ফিজিক্স প্রিপারেশন শুরু করে নাই, সেকেন্ড পেপার দিয়ে শুরু করবে, তাহলে তোমার কনফিডেন্স বুস্ট হবে। ওকে, আরেকটা কথা, যতই তুমি মানে মনে করো যে আগে পড়ো নাই, এখন তুমি যতই চেষ্টা করতেছো তত মনে হচ্ছে যে না হবে না, এইসব চিন্তা মাথা থেকে সরাই ফেলো। ফিজিক্স এত কঠিন কিছু না। এই মনে করো যে সেকেন্ড পেপারে যদি তুমি 5 থেকে 6 দিন সময় দাও প্রপারলি, মানে হচ্ছে একদম সারাদিনই না, 5 থেকে 6 দিন যদি তুমি একটু 3 থেকে 4 ঘন্টা করে সময় দাও, তাইলে হচ্ছে এই সেকেন্ড পেপারে A+ পাওয়া কোনো বিষয় না, একদম ইজি। ঠিক আছে, একদম ইজি। নামাজ কালাম পড়বা, যে যার ধর্ম মতো ঈশ্বর বলো, আল্লাহরে বলো, ডাকবা, ইনশাল্লাহ ভালো হবে। তা না হলে দেখা যাবে যে যদি উনি না চায়, তা তুমি যতই ভালো প্রিপারেশন নাও, কাজ হবে না। ঠিক আছে, তোমার প্রিপারেশন থাকতে হবে, প্লাস উনি যাতে তোমার পরিশ্রম করার বা পরীক্ষার হলে তোমার পরিপূর্ণ ডেলিভারিটা দেওয়ার এবিলিটি দেয়, সেটা দোয়া করতে হবে। ওকে, তাহলে সেকেন্ড পেপার গেল। সেকেন্ড পেপারে বলতেছি আবার A+ পাওয়া খুবই সহজ, আমি যে ইনস্ট্রাকশন দিলাম সেটা ফলো করবা। আমি কিন্তু একদম টপিক সহ বলে দিচ্ছি যে কোন কোন টপিক পড়বা, কোনটা বাদ দিবা। ওকে, এখন আসি ফিজিক্স ফার্স্ট পেপারে। ফিজিক্স ফার্স্ট পেপার, ওকে, এখন আসো ফার্স্ট পেপারের বিষয়ে আমরা কথা বলি। এদিক মুছি আমি। ফার্স্ট পেপারের বিষয়ে বলতেছি, দেখো ফার্স্ট পেপারে তুমি কি করবা। ফার্স্ট পেপারে হচ্ছে এখানে চ্যাপ্টার আছে 1 2 3 4 5 6 7টা থেকে তোমাকে 8টা কোশ্চেন দেওয়া হবে, তুমি এখান থেকে অ্যান্সার করবা 5টা। এখন কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে বা মাস্ট পড়তে হবে যাতে তুমি 5টা কোশ্চেনের অ্যান্সার করতে পারো, তার জন্য আমার কথা হচ্ছে তুমি ভেক্টর মাস্ট পড়বা, ভেক্টর বাদ দিবা না। মহাকর্ষ মাস্ট পড়বা, মহাকর্ষ বাদ দিবা না। গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, কয়টা হইল? 4টা। আদর্শ গ্যাস, গাঠনিক ধর্ম, মহাকর্ষ, ভেক্টর, 1 2 3 4। ভেক্টর থেকে একটা, মাঝে মাঝে 2টা কোয়েশ্চেনও আসে, ভেক্টর থেকে একটা, কখনো কখনো 2টা কোয়েশ্চেনও আসে। এই 4টা চ্যাপ্টার তুমি বাদ দিবা না কোনোভাবেই। ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড আমি সহজ থেকে কঠিনের দিকে যাই। সবচেয়ে সহজ হচ্ছে গাঠনিক ধর্ম, টপিক খুবই কম, আমি তোমাকে হাতে গুনে দিচ্ছি কি কি টপিক। একটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক রিলেটেড ম্যাথ এবং গ্রাফ, লিখে দিচ্ছি ইয়ংয়ের গুণাঙ্ক। এখান থেকে তুমি গাঠনিক ধর্ম থেকে কি কি পড়বা, ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্কটা পড়বা। তারপরে হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক পড়বা, তারপরে হচ্ছে সঞ্চিত শক্তি। ঠিক আছে, ম্যাটেরিয়ালের ভিতরে সঞ্চিত শক্তি, পয়সনের অনুপাত, এই 3টা টপিক। ইয়ংয়ের গুণাঙ্ক পড়বা, সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, আর হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতটা পড়তে হবে, এটার সাথে এটা রিলেটেড, ইয়ংয়ের গুণাঙ্ক। এই 3টা টপিক পরে যাও তুমি, মাস্ট একটা সিকিউ আসতেছে। এটা শর্ট সিলেবাসটা তোমাদের ভাগ্য ভালো, এটাতে
খুবই কম, মানে হচ্ছে লিকুইডের যে অংশ সেটা বাদ দিছে, পৃষ্ঠটানের তারপরে তরলের অংশ যেটা বাদ দিছে, খুবই ছোট্ট টপিক। এই কয়টা টপিকে আছে, এই 3টা টপিক আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন তোমার পরীক্ষায় আসতেছে। সো খুব কম সময় যদি তুমি ভালো করতে চাও, এটা পড়তে তোমার সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে এই গাঠনিক ধর্ম এটা পরিপূর্ণ প্রিপারেশন কমপ্লিট করতে। যাদের এটার জন্য হচ্ছে এটার তুমি টেস্ট পেপার খুললেই তো সিকিউ কোয়েশ্চেন দেখতে পাবা। এটা থেকে আমি তোমাকে বলে দিচ্ছি, গ্রাফের 2টা অঙ্ক আছে, বিগত বছরে বোর্ডে আসছে 2টা অঙ্ক দেখবা, একটা হচ্ছে সঞ্চিত শক্তি রিলেটেড, একটা ইয়ংয়ের গুণাঙ্ক রিলেটেড। আর প্রশ্ন আসে কি, 2টা তার দেওয়া থাকবে, দিয়ে তোমাকে তুলনা করতে বলবে যে কোন তারটা ভালো, কোন তার অধিক স্থিতিস্থাপক, কোন তার বিল্ডিং বানানোতে ব্যবহার করা উচিত, কোন তার কম বেন্ড হবে, বা এই সে হাবিজাবি জিনিস, যে বিল্ডিং বানাতে কোনটা ব্যবহার করা উচিত, যার স্থিতিস্থাপকতা বেশি সেটা ব্যবহার করা উচিত, যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেটা ভালো, সোজা হিসাব। যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি তাকে ব্যবহার করবো, সে ভালো, তাকে কি বলে বিল্ডিং বানানোতে ব্যবহার করা উচিত, যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি। গেল 1 নম্বর। আচ্ছা, তারপরে এখান থেকে আরেকটা টাইপের প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমি তোমাকে একদম স্পেসিফিক বলে দিচ্ছি যে তোমার কাছে একটা তার থাকবে, তারের মাথায় একটা ভর নিয়ে ঝুলাইতে বলবে, মানে ঘুরাইতে বলবে, এরকম ভর ঝুলানো আছে, তারপরে তারটাকে এরকম আনুভূমিক তলে ঘুরাইতে বলবে, যে সর্বোচ্চ কত বেগে ঘুরানো যাবে যাতে তারটা ছিঁড়ে না যায়। অসহ বল বা অসহ পীড়ন, অসহ বল বা অসহ পীড়ন রিলেটেড, তারের ঘূর্ণন রিলেটেড যেসব সিকিউ আছে ভালো করে দেখে যাবা। তারের ঘূর্ণন এই টপিকগুলো, এটা সিকিউ, এটা সিকিউ এর জন্য, এটা বইয়ে সরাসরি তারের ঘূর্ণন পাবা না, এটা সিকিউ দেখলেই দেখতে পাবা। ওখানে কি মানে ব্রেকিং বল বা হচ্ছে তোমার ব্রেকিং বলে বাংলা কি, অসহ বল ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রমুখী বল, অসহ বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। বা কোশ্চেন করতে পারে তার ছিঁড়বে কিনা, কখন ছিঁড়বে না, সর্বোচ্চ কত কৌণিক বেগে রৈখিক বেগে ঘুরানো সম্ভব, কেন্দ্রমুখী বলের সাথে একটা সম্পর্ক এখানে দেওয়া আছে। সো এই 4টা টপিক তুমি দেখে যাও, 10 কনফার্ম। তাহলে এই একটা জিনিস তোমাকে আমি বলে দিলাম যে এই 10 তুমি কনফার্ম হয়ে গেলা, 10 তুমি কনফার্ম হয়ে গেলা, গাঠনিক ধর্ম গেল। এরপরে আসো আদর্শ গ্যাস, এটার পরে আদর্শ গ্যাসে চলে আসবো আমরা। আদর্শ গ্যাসের মধ্যে খুবই সহজ, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এই 4টা চ্যাপ্টারের কথা বলতেছি, এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আদর্শ গ্যাস থেকে তুমি কি পড়বা? আদর্শ গ্যাস থেকে হচ্ছে হ্রদের গভীরতা, এগুলো খুব ভালোভাবে আমি পড়াইছি, যদিও যারা মডেল টেস্ট পড়ছো তাদের কোনো সমস্যা হবে না, জাস্ট রিভিশন দিবা। হ্রদের গভীরতার রিলেটেড যেসব ম্যাথ আছে, যে একটা বেলুনকে নিচে থেকে উপরে নেওয়া হলো, বেলুন অর্ধেক হয়ে গেল, আয়তন এই সেই হয়ে গেল, বা নিচে থেকে একটা বায়ু বুদবুদ উপরে আসলে ব্যাসার্ধ এত হয়, আয়তন এত হয়, হ্রদের গভীরতা রিলেটেড ফর্মুলা যে P1 ইকুয়াল টু P2 এটা রিলেটেড, হ্রদের গভীরতা গেল। আর তুমি কি পড়বা? হ্রদের গভীরতাটা পড়বা প্লাস এখান থেকে হচ্ছে গতিশক্তি, গ্যাসের গতিশক্তি F/2 nRT, তাই না? বলে দিছি কিন্তু ক্লাসে, এফ কখন বসাবা, কখন 3 লিখবা। আদর্শ গ্যাসের জন্য এফ এর ভ্যালু 3 হবে, কিন্তু যদি তোমাকে নাইট্রোজেন, অক্সিজেন এসব গ্যাসের কথা বলা থাকে যাদের ডিগ্রি অফ ফ্রিডম 3 না 5, তাহলে উল্লেখ করে দিতে হবে পাশে, টিচারকে উল্লেখ করে দিতে হবে যে তুমি বুঝে লিখতেছো, মুখস্থ লিখতেছো না, তাহলে উল্লেখ করে দিবা যে অমুক গ্যাসের জন্য এফ এর ভ্যালু এত, সুতরাং গতিশক্তি হবে যেটা। তাহলে গতিশক্তি এবং হচ্ছে সিআরএমএস, গতিশক্তি এবং মূল গড় বর্গবেগ, সিআরএমএস বা বিআরএমএস রিলেটেড যেসব ম্যাথ আছে সেগুলো দেখবা। এবং ফাইনালি তুমি যেটা দেখবা সেটা হচ্ছে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা। 2টা প্লেসের কথা বলা থাকবে, যে এ একটা স্থান, বি একটা স্থান, কোন স্থানে কাপড় দ্রুত শুকাবে, বা কোন স্থানে অধিকতর আরামবোধ হবে, কোন স্থানে ঘাম দ্রুত শুকাবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ বলবে, যেখানে মনে রাখবা যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম, সেখানে স্বস্তিবোধ করবে, আরামবোধ করবে, কাপড় দ্রুত শুকাবে। যেখানের আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে স্বস্তিবোধ করবে, আরামবোধ করবে, কাপড় দ্রুত শুকাবে। যেই জায়গার আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, যে জায়গার আপেক্ষিক আর্দ্রতা বেশি সেই জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গায় মানুষ ঘামলে ঘাম তাড়াতাড়ি শুকাবে না, অস্বস্তি বোধ হবে। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন করে যে একটা ঘরের ভিতরের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে, বাইরের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তোমাকে প্রশ্ন করে যে ভিতর থেকে বাইরে জলীয় বাষ্প যাবে নাকি বাইরে থেকে ভিতরে আসবে, তো তুমি হিসাব করবে আপেক্ষিক আর্দ্রতা কোথায় বেশি, বেশি থেকে কমের দিকে আসবে, শেষ, সিম্পল। আচ্ছা, তাহলে এই 3টা টপিক তুমি এখান থেকে দেখে যাও, একটা কোয়েশ্চেন আসতেছে, তুমি শিওর থাকো, একটা কোয়েশ্চেন তুমি এখান থেকে পেয়ে গেলা। তাহলে গাঠনিক ধর্ম থেকে একটা কনফার্ম, এখান থেকে একটা কনফার্ম, 2টা সিকিউ এর তোমার ব্যবস্থা হয়ে গেল, এই 2টা থেকে 2টা সিকিউ এর তোমার ব্যবস্থা হয়ে গেল। এখন আসো মহাকর্ষ থেকে। মহাকর্ষের মধ্যে এটা খুবই সহজ চ্যাপ্টার, এইটার জন্য আমার একটা শিট আছে, ওই শিটটা তুমি দেখে যাও, সিকিউ দেওয়া আছে, ওই শিটটা শুধু তুমি দেখে যাও, আর কিছু লাগবে না। মহাকর্ষের উপরে মনে হয় এই গ্রুপে পুরা A to Z
ক্লাস দেওয়া আছে, ওয়ান শটের মতো করে ক্লাস দেওয়া আছে, তিনটা মনে হয় আধা ঘন্টার মতো 3টা ভিডিও আছে, একটু দেখে নিবা যাদের আগের পড়া নাই। তো মহাকর্ষের মধ্যে তুমি কি দেখবা? মহাকর্ষের মধ্যে পেঁচানোর কিছু নাই, ডিরেক্ট ফর্মুলা দেওয়া থাকবে, এত মিটার উচ্চতা, এত মিটার গভীরতা। কি টাইপের? জি রিলেটেড, যে এইচ উচ্চতায় জি কত, এইচ গভীরতায় জি কত, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে জি কত। টোটাল কয়টা ইফেক্ট? 3টা, উচ্চতা, গভীরতা, ল্যামডা ডিগ্রি অক্ষাংশ। তাহলে তুমি মহাকর্ষ থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে উচ্চতা, আর একটা পাচ্ছ হচ্ছে গভীরতা, আর একটা হচ্ছে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে। এই 3টা সূত্র তুমি এখান থেকে দেখে যাও, এই 3টা থেকে তোমার সিকিউ কোয়েশ্চেন আসবে। এবং একটা গ্রাফ আছে, এটার উপরে খুব সুন্দর একটা শীট আছে আমার, সেটা দেখে নিবা, গ্রুপে দেওয়া আছে, অথবা আমাকে মেসেজ দিয়ে দিব। উচ্চতা, গভীরতা, ল্যামডা ডিগ্রি অক্ষাংশ এবং গ্রাফ রিলেটেড, ঠিক আছে? গ্রাফ থেকে মাঝে মাঝে অঙ্ক দিতে বলে, এরকম একটা প্রশ্ন অলরেডি আসছে, একটা না 2টা প্রশ্ন আসছে। সো গ্রাফগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টুডেন্টরা দেখা যায় যে বাংলা কথায় লিখে দিলে অঙ্ক পারে, কিন্তু গ্রাফ দিলে অঙ্ক পারে না। সো গ্রাফেরগুলা খুব খেয়াল করবা। হ্যাঁ, তাহলে উচ্চতা, গভীরতা, ল্যামডা ডিগ্রি অক্ষাংশের জন্য আর হচ্ছে গ্রাফের জন্য এই টপিকগুলো তুমি পড়ে যাও। সূত্র, এগুলো সরাসরি সূত্র, এই যে 3টা, এই 3টার জন্য সরাসরি সূত্র মুখস্থ করলেই অঙ্ক হয়ে যাবে। এইচ এর মান বসাইতে হবে, জি এর মান বসাইতে হবে। আচ্ছা, এটা গেল। তারপরে এখান থেকে আরেকটা মাস্ট একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। কৃত্রিম উপগ্রহ রিলেটেড যা যত কাহিনী আছে সেটাও শীটের মধ্যে উল্লেখ করা আছে। আমি বলবো যে যদি আগে পড়া না থাকে, আমি যে শীটটা দিব এই শীটটা একটু দেখে নিও। কৃত্রিম উপগ্রহ রিলেটেড ম্যাথ তুমি দেখে যাওয়া, উচ্চতা, গভীরতা, ল্যামডা ডিগ্রি অক্ষাংশের এইসব হাবিজাবি তুমি দেখে যাও, তাহলে এখান থেকে তোমার আর পেঁচানোর কোনো সুযোগ নাই, তুমি শিওর আনসার করতে পারবা। ঠিক আছে? খুবই সহজ, কম টপিক, কিন্তু এখানেও পেঁচানোর কোনো সুযোগ নাই। আর তাহলে এই 3টা থেকে তুমি 3টা পাইলা, 1 2 3, 3টা সিকিউ, তুমি এই 3টা বাদ দিবা না। এই 3টা জায়গা থেকে তুমি 3টা সিকিউ পাচ্ছ। এখন আসো ভেক্টরে। ভেক্টর বাদ দেওয়া যাবে না, ভেক্টর থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে, 2টা সিকিউ আসতেই পারে ভেক্টর থেকে। ভেক্টরের মধ্যে কি কি আছে? 1 নাম্বার হচ্ছে নদী নৌকা আছে ভেক্টরের মধ্যে, বৃষ্টি ছাতা আছে। বৃষ্টি ছাতার সব ধরনের ম্যাথ সম্ভবত ইউটিউবে মনে হয় 2টা ক্লাস দেওয়া আছে, দেখে নিও যদি আগে পড়া না থাকে। নদী নৌকা, বৃষ্টি ছাতা। তারপরে বাই দ্য ওয়ে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সায়েন্স উইথ সাকিব, এর নাম চেঞ্জ করছে এখন, বুঝছো? আগের ইয়েতে পাবা না, এই নামে সার্চ করলে পাবা। নদী নৌকা, বৃষ্টি ছাতা, তারপরে হচ্ছে ডট গুণ ক্রস গুণ, ডট ক্রস রিলেটেড। ডট গুণ থেকে তোমাকে বলবে যে উপাংশ বের করো, উপাংশ লম্ব অভিক্ষেপ বের করা শিখবা। উপাংশ লম্ব অভিক্ষেপ, উপাংশ নির্ণয়, উপাংশ বের করা শিখবা। আর হচ্ছে এখান থেকে কি শিখবা? ডট ক্রস লম্ব বিক্ষেপ শিখবা, উপাংশ শিখবা, আর হচ্ছে ক্ষেত্রফল, ওই যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, ক্রস গুণন এ ক্রস বি, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, এগুলো ক্ষেত্রফল রিলেটেড, এগুলো শিখবা। ক্ষেত্রফল এবং আয়তন। তারপরে বলতে পারে যে 3টা ভেক্টর দিয়ে তোমাকে বলতে পারে সমতলীয় কি না। সমতলীয় কি না চেক করি কিভাবে? এ ডট বি ক্রস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলি সমতলীয়, 0 না হলে সমতলীয় না। এবং এই এ ডট বি ক্রস সি এর মান যেটা, সেটাই কিন্তু আয়তন। এ ডট বি ক্রস সি এর মান যা, সেটাই কি? আয়তন। তাহলে ক্ষেত্রফল শিখবা, এটা শিখবা। আর হচ্ছে কি? ভেক্টর ক্যালকুলাস। এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, কার্ল ডাইভারজেন্স, এগুলা। তাহলে এই টপিকগুলো তুমি পড়ে যাও। এখান থেকে ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন সিলেট বোর্ডে গতবার আসছে, কঠিন করতে চাইলে এখান থেকে দিয়ে দিবে তোমাকে ভেক্টর ক্যালকুলাস থেকে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু কোনো পেঁচানোর কোনো সুযোগ নাই, ডিরেক্ট তুমি দেখে যাবে কীভাবে ডাইভারজেন্স বের করতে হয়, কার্ল বের করতে হয়, তারপরে গ্রেডিয়েন্ট বের করতে হয়। 3টা জিনিস শিখে যাও, ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন আসলে খুব ইজিলি তুমি অ্যান্সার করে দিতে পারবা। নদী নৌকা এবং বৃষ্টি ছাতা, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, বিশেষ করে সিলেট বোর্ডে এই 2টা, অথবা ভেক্টর ক্যালকুলাস, এখান থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে এই সবগুলো টপিক তুমি পড়ে যাও, ভেক্টর থেকে 1টা বা 2টা কোশ্চেন আসবে, তুমি এখান থেকে অ্যান্সার করে দিতে পারবা, ঠিক আছে? তাহলে আমি ফাইনাল কি বললাম? 1 2 3 4, 4টা কোশ্চেন তুমি পারতেছো। এরপরে তুমি দেখবা যে তুমি কোনটা ভালো পারো, তুমি যে চ্যাপ্টারটা ভালো পারো, তোমার একাডেমিকে ভালো করে পড়া আছে, সেটা তুমি অ্যান্সার করবা, বাট এই 4টা মিস দেওয়া যাবে না। এখন আমি তোমাকে বলতেছি যে নিউটনিয়ান মেকানিক্স থেকে অনেক পেঁচানোর সুযোগ আছে, যদি টিচার চায় পেঁচাইতে তাহলে অনেক কিছু পেঁচাইতে পারবে। নিউটনিয়ান মেকানিক্স থেকে যদি চায় পেঁচাইতে তাহলে অনেক কিছু পেঁচাইতে পারবে, ঠিক আছে? এখন আচ্ছা, এখন নিউটনিয়ান মেকানিক্স থেকে এবং বাকি আছে কি? পর্যাবৃত্ত গতি, কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি থেকে অনেক পেঁচাইতে পারে,
যদি চায় অনেক কিছু পেঁচাইতে পারবে এখান থেকে, কাজ ক্ষমতা শক্তি থেকে, নিউটনিয়ান মেকানিক্স থেকে। এই জন্য এগুলো আমি দিই নাই। তো তোমার যদি আগে থেকে প্রিপারেশন ভালো থাকে তাহলে তুমি অবশ্যই এগুলো পড়বা। এখন আমি মুছতেছি, আসো এই তাহলে কনফার্ম করলাম কি 1, 6, 7, 10 এই 4টা চ্যাপ্টার থেকে তুমি 4টা পারতেছো। আরও হচ্ছে 2টা চ্যাপ্টার বা 2টা সিকিউ এর জন্য আমরা তো পুরো 5টার প্রিপারেশন নিলে তো A+ পাইবা না, তাই না? অ্যাটলিস্ট 1টা 2টা বেশি পড়ে যাওয়া উচিত। তার জন্য হচ্ছে এখন আমরা দেখবো যে আর কি কি পড়া যায়, ঠিক আছে? এগুলো তো আমরা এই 4টা কনফার্ম পড়তেছি, এর বাইরে আর কি পড়া যায় দেখো। মুছি, তোমাকে কিছু টপিক সিলেক্ট করে দিই, পুরো অধ্যায় তোমার শেষ করার দরকার নাই, তুমি জাস্ট এই টপিকের সিকিউগুলা দেখে যাও। ওকে, যেমন তুমি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স থেকে, নিউটনিয়ান মেকানিক্স কিন্তু হিউজ। সো এটা যদি তুমি মানে কি বলে পড়তে যাও এখন, তাইলে কিন্তু শেষ, পুরা পরীক্ষার আগ পর্যন্ত আর কিছুই পড়তে পারবা না। নিউটনিয়ান মেকানিক্স থেকে তুমি হচ্ছে সুতার টান পড়বা, সুতার টান এবং ব্যাংকিং। সুতার টান, সুতার টান কয় প্রকার হইতে পারে? 2 প্রকার, একটা হচ্ছে আনুভূমিক তল আর একটা হচ্ছে কি উলম্ব তল। তাহলে সুতার টান তুমি পড়বা। তারপরে তুমি পড়বা হচ্ছে ব্যাংকিং, ব্যাংকিং খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাংকিং খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাংকিং কোণের ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট। সুতার টান পড়বা, ব্যাংকিং পড়বা, এটার সাথে এগুলোর সাথেই তো রিলেটেড কেন্দ্রমুখী বল, তাই না? তো ওইটা আর আলাদাভাবে লিখতেছি না, আচ্ছা লিখে দিই, কেন্দ্রমুখী বল কিন্তু এটার ভিতরেই চলে আসে। তাহলে সুতার টান পড়বা, ব্যাংকিং পড়বা, কেন্দ্রমুখী বল পড়বা, গেল এগুলা। প্লাস জড়তার ভ্রামক থেকে কোয়েশ্চেন আসে, জড়তার ভ্রামক। যদি তুমি আগে থেকে জড়তার ভ্রামক তোমার পড়া না থাকে এটা বাদ দিতে পারো, তুমি এই টপিকগুলো পড়ো, বাট এটা পড়লে সেফ, এখান থেকে কোয়েশ্চেন আসবেই, হয় এটা অথবা এটা থেকে কোয়েশ্চেন আসবেই। প্লাস আরেকটা জিনিস একটু শিখে রাখো, সেটা হচ্ছে সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, শুধু সংঘর্ষ, সংঘর্ষ প্লাস ভরবেগের সংরক্ষণশীলতা, এগুলো 9-10-এর জিনিস। ওই যে M1U1 + M2U2 = M1V1 + M2V2, ভরবেগের সংরক্ষণশীলতা, শুধুমাত্র এই টপিকগুলো তুমি নিউটনীয় বলবিদ্যা থেকে দেখে যাবা, এই টপিকগুলো নিউটনীয় বলবিদ্যা থেকে দেখে যাবা। ওকে, তারপর আসো কাজ ক্ষমতা। এখানের ভিতরে বা এখানের ভিতরে ঘর্ষণ থাকতে পারে, আনত তল থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, এবং আনত তলের ম্যাথ তোমার দেখে যাওয়া উচিত, সেটা এইটা হোক বা এটা হোক। আনত তল, আনত তলের উপরে আমার ইউটিউবে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, এটা মোটামুটি ভাইরালি বলা যায়, মনে হয় 20,000 মানুষ দেখছে এটা। সো এটা তুমি দেখে যাও, একটা লেকচার দেওয়া আছে আনত তলে, পুরো বেসিক সহ অ্যাডভান্স পর্যন্ত, মনে হয় 1 ঘন্টার মতো লেকচার দেওয়া আছে, ওটা তুমি দেখো, আনত তলে আর কোনো ঝামেলা থাকবে না। আর ঘর্ষণ যদি তুমি আগে না পড়ে থাকো তাহলে ঘর্ষণ এখন বাদ দিবা। তাহলে আনত তল, আনত তলে কৃতকাজ বা আনত তলের যে ঘর্ষণ বলের মান বা ঘর্ষণ গুণাঙ্ক হাবিজাবি, এগুলোও এই ভিডিওতে দেওয়া আছে, ওইটা একটু দেখে নিবা। হ্যাঁ, আনত তলটা ইউটিউব থেকে দেখে নিবা, সায়েন্স উইথ সাকিব এই চ্যানেলে, বা শুধু আনত তলের অঙ্ক লিখে সার্চ করলে বা আনত তলের সকল অঙ্ক লিখে সার্চ করলেই আমার ভিডিওটাই চলে আসবে সবার উপরে। ওকে, তাহলে আনত তলের অঙ্ক এখান থেকে শিখবা, কাজ ক্ষমতা থেকে। এটা তুমি বাদ দিতে পারো যদি তোমার আগের পড়া না থাকে। এখানে ভিতরে আর কি থাকে? স্প্রিং বল রিলেটেড যেসব ম্যাথ আছে, স্প্রিং বল রিলেটেড বা শক্তি সংরক্ষণশীলতা নীতি, আনত তলে শক্তির সংরক্ষণশীলতা নীতি রিলেটেড, সংরক্ষণশীলতা নীতি, যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে, তারপরে হচ্ছে তোমার এই সে হাবিজাবি আর কি। তো কাজ ক্ষমতা যদি তোমার আগের পড়া না থাকে তাহলে তুমি এটা বাদ দিবা, শুধু আনত তল পড়ে যাবা, শক্তি সংরক্ষণশীলতা নীতি 9-10-এ যে পড়তা, যে তোমার কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, 1/4 হবে, এইটার উপরেও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো। তারপরে কাজ ক্ষমতা শক্তি থেকে আর কি কোয়েশ্চেন করে, এখান থেকে যারা পড়বা পুরোটা পড়ে যাইব, আর যারা আগের পড়া নাই তারা হচ্ছে বাদ দিবা, বাকিগুলা বাদ দিবা। এখান থেকে হচ্ছে তোমার ইট দিয়ে স্তম্ভ তৈরি, ইট দিয়ে স্তম্ভ তৈরি, ইট দিয়ে স্তম্ভ তৈরি, স্প্রিং বল কর্তৃক কৃত কাজ, স্প্রিং বল বা স্প্রিং ধ্রুবক রিলেটেড, স্প্রিং ধ্রুবক বের করতে বলে, ইট দিয়ে স্তম্ভ তৈরিতে কৃত কাজ, স্প্রিং বল বা স্প্রিং ধ্রুবক, এবং কুয়ার অঙ্ক। কুয়ার অঙ্ক যারা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে আনসার করার কথা ভাবতেছো তারা কুয়ার অঙ্ক, ক্ষমতা, কুয়ার অঙ্ক এবং ক্ষমতা, ওই যে অর্ধপূর্ণ কুয়াকে অর্ধেক খালি করতে হবে বা পরিপূর্ণ কুয়াকে অর্ধেক খালি করতে হবে, একটা মোটর কাজ করতেছিল, একটা নষ্ট হয়ে গেছে, অর্ধেক তোলার পরে আর একটা মোটর সংযুক্ত করা হলো, কত সময় লাগবে, এই টাইপের কুয়া রিলেটেড যেসব ম্যাথ আছে, ক্ষমতা রিলেটেড, কুয়া, ক্ষমতা, ইট দিয়ে স্তম্ভ তৈরি করা,
স্প্রিং বল কর্তৃকৃত কাজ, আনত তলের সমস্যা এবং শক্তি সংরক্ষণশীলতা নীতি, এগুলো পড়ে যাও তুমি, কাজ ক্ষমতা শক্তি থেকে পারবা। যারা আগে কাজ ক্ষমতা শক্তি পারো নাই, এগুলো তুমি চাইলে বাদ দিতে পারো। ইট দিয়ে স্তম্ভ তৈরি, এটার উপরেও ভিডিও দেওয়া আছে ইউটিউবে, কুয়ার মনে হয় দেওয়া নাই। এই তিনটার দেওয়া আছে ইউটিউবে আমার চ্যানেলে। ওকে, এরপরে আসো, গাঠনিক শক্তি তো বলে ফেলছি, তাহলে আর বাকি আছে কি? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি থেকে কাজ ক্ষমতা শক্তি রিলেটেড পর্যাবৃত্ত গতির সাথে, এটার একটা শিট আছে আমার মনে হয় গ্রুপে দেওয়া আছে নাকি নাই, বাট এটা ইংলিশ ভার্সন, এটা একটু যদি ট্রান্সলেট করে দেখতে পারো, মনে হয় 5-7টা সিকিউ দেওয়া আছে, ওই সিকিউগুলো পড়লে তোমার পর্যাবৃত্ত গতি হয়ে যাবে। পর্যাবৃত্ত গতি থেকে তুমি কি পড়বা? পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, খনির গভীরতা নির্ণয় ইত্যাদি। খনির গভীরতা নির্ণয়। আর হচ্ছে দোলক ঘড়ি, ফাস্ট চলে স্লো চলে, ফাস্ট বা স্লো চলে, সময় হারায় ইত্যাদি। হাবিজাবি বলবে যে অমুক স্থানে 2 সেকেন্ড সময় হারায়, কি ব্যবস্থা নিলে সময় হারাবে না বা সঠিক সময় দিবে। এই টাইপের ম্যাথগুলাই বেশি পরীক্ষায় আসে এখান থেকে। ঠিক আছে, সো এই দুইটা জিনিস তুমি দেখে যাও এখান থেকে। আর সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটা আমি এখানে লিখে দিচ্ছি, শক্তি সংরক্ষণশীলতা নীতি সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে। এবং একটা গ্রাফের অঙ্ক আছে। গ্রাফের অঙ্ক কীরকম? এই যে এরকম থাকে, একটা হচ্ছে তোমার বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তির গ্রাফ থাকে, এখানে কোনো একটা বিন্দু থাকে, এই পয়েন্টে বলবে যে এই পয়েন্টের ডিস্টেন্স কত, এগুলো আর কি। তো গ্রাফের অঙ্কটা দেখে যাবা, যারা পর্যাবৃত্ত গতি পড়ছো তারা হচ্ছে এই টপিকগুলো দেখে যাবা। এটাও খুবই ছোট চ্যাপ্টার, বাট এখান থেকে মানে তোমার আগের প্র্যাকটিস না থাকলে সমস্যা আর কি, এই জন্য আমি এটা শিওর বলি নাই। তাহলে আমার 4টা চ্যাপ্টার আমি মাস্ট পড়বো, ভেক্টর, মহাকর্ষ, গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, এই 4টা থেকে আমি 4টা আনসার করবো। তারপরে নিউটনিয়ান মেকানিক্স থেকে আমি দেখবো যে ব্যাংকিং থেকে কোনো অঙ্ক দিছে কিনা, বা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে অঙ্ক দিছে কিনা। যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে আনসার করবো, শেষ। যদি না দেয় তাহলে আমি ফার্দার আসবো নিচের দিকে, এসে দেখবো যে আমি কাজ ক্ষমতাতে আনত তল থেকে দিছে কিনা। এটা অ্যাভয়েড করা ভালো যদি তোমার আগের বেসিক না থাকে। তুমি এখান থেকে দেখবে যে কোনো কুয়ার অঙ্ক দেওয়া আছে কিনা, কুয়ার অঙ্কটা যদি পারো তাহলে কুয়ার অঙ্ক দিয়ে আসবা, কুয়ার অঙ্ক যদি না পারো তাহলে তুমি আসবা পর্যাবৃত্ত গতির দিকে, এসে দেখবা যে এই যে সেকেন্ড, কত সেকেন্ড হারাচ্ছে না হারাচ্ছে এই জিনিসগুলো। এটার শিট দেওয়া আছে, এটার শিট আছে, শিটের মধ্যে আমি সবগুলো সূত্র লিখে দিছি কীভাবে ব্যবহার করবা না করবা, শিটটা আমি দিয়ে দিব, তোমাদের লাগলে বলবা। ওকে, তাহলে এটা থেকে আনসার করবা। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কমপ্লিট সাজেশন, কি কি পড়বা কি কি বাদ দিবা। মোটামুটি সবই চলে আসছে, বাট আমি টপিকগুলো স্পেসিফাই করে বলে দিলাম, তাহলে তোমার কনফিডেন্স আসবে যে আমি আচ্ছা এই টপিক যদি আমি পড়ি তাহলে আমি ভালো করতে পারবো। ওকে, তাহলে যেহেতু আর মাত্র সময় খুবই কম, তোমাদের মনে হয় 26 তারিখ থেকে পরীক্ষা শুরু, আর 25-26 দিন সময় আছে, তার মধ্যে বাংলা পড়তে হবে প্রথম 3-4 দিন, 20 দিনের মতো সময় আছে, তার মধ্যে অন্য চ্যাপ্টার পড়বা। সো আজকে থেকে পড়া শুরু করো, পরিশ্রম করলে, বুঝছো, পরিশ্রম যারা করে আল্লাহ কাউকে নিরাশ করে না। মানে তুমি যদি পরিশ্রম করো, তোমার এই হার্ডওয়ার্কের ফলাফল তুমি পাইবা। এখন যদি তুমি পরিশ্রম না করো, এমনি বসে থাকো যে আচ্ছা থাক হইব, যা হয় দেখা যাবে, এরকম চিন্তা করলে তো হবে না, তাইলে তো আর কিছু করার নাই। মানে সৃষ্টিকর্তার স্কোপ দিতে হবে যাতে সে তোমাকে ফলাফলটা দেয়। ঠিক আছে, তোমার পরিশ্রম যদি তুমি করো তাহলে তুমি এটা অবশ্যই তোমার প্রতিদানটা তুমি পাইবা। ওকে, আর যদি তুমি এখনও মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, এখনও যদি তুমি ঘুমাও 8 ঘন্টা 10 ঘন্টা, রাতে ঘুমাচ্ছ 12টায়, দিনে সকালে উঠতেছো 12টায় 11টায়, তাইলে তো সমস্যা। যদি তোমার টান না থাকে যে আমার সিলেবাস বাকি আছে, এখন আমি ঘুমাচ্ছি কীভাবে, ঘুমের মধ্যে যদি অ্যাটলিস্ট একবার দুইবার তোমার ঘুম না ভাঙে যে হ্যাঁ হ্যাঁ আমি করতেছি কি, আমার তো সিলেবাস বাকি, তাইলে বুঝতে হবে যে তোমার সমস্যা আছে, তোমার ভিতরে ওই আগুনটা এখনও তৈরি হয় নাই যে আমি A+ পাবো, আমার পড়া অনেক বাকি আছে। যাই হোক, অনেক কথা বললাম, পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা থাকবে, ভালো করে পরীক্ষা দিবা, ভালো প্রিপারেশন নাও, ভালো জায়গায় যাও, সবাই জীবনে সফল হও, দোয়া থাকবে। আল্লাহ হাফিজ।